Dare to live the life that you have dreamt for yourself. স্বপ্ন আমাদের বাঁচতে শেখায়, আমাদের ভালো রাখতে শেখায়, কিন্তু সেই স্বপ্ন যদি হঠাৎ করে কোনো অজানা কারণে হঠাৎ তছনছ হয়ে যায়, সমস্ত সব কিছু ভেঙে চুরমার হয়ে যায়, তখন কি করব আমরা? এমনটাই কিছু আজ জানবো আমাদের আজকের অতিথি থেকে। নমস্কার, আমি পারমিতা, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্বে, যেখানে আমরা বারবার করে জীবনকে ভালোবাসার গল্প বলতে চাই, স্বপ্ন পূরণের গল্প বলতে চাই, যে নানা প্রতিবন্ধকতা এড়িয়ে আমরা কি করে জীবনকে ভালো রাখতে পারি তার ব্যাপারে আপনাদের কাছে বলতে চাই। এবং আমাদের প্রতিটা পর্বে বিশেষ কোনো অতিথি আমাদের ঋদ্ধ করে যান। আজকেও সেরকম আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট একজন অতিথি, যিনি একজন সুপ্রতিষ্ঠিত, ভীষণ প্রতিভাবান একজন নৃত্যশিল্পী। আমাদের সঙ্গে রয়েছেন আজ মঞ্জেরি ডান্স একাডেমির প্রতিষ্ঠাতা শ্রীমতী তটিনী দাস। তটিনীকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। তটিনী, অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। কেমন লাগছে তটিনী এই আমাদের নিউজ লাইভ বাংলার এই আড্ডায়, এই পর্বে, জীবন যোদ্ধা যার নাম, সেখানে আসতে পেরে? খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে। প্রথমত আজকের যে অনুষ্ঠানের যে নামকরণ, যে জীবন যোদ্ধা, সত্যি মানে অসাধারণ লেগেছে। এবং এরকম একটা অনুষ্ঠানে অনেক জায়গায় অনেক ইন্টারভিউতেও আমি গেছি, বা সেটা কেরিয়ার ওরিয়েন্টেড ছিল বা আমার প্রফেশন ওরিয়েন্টেড ছিল, কিন্তু আজকের যে কনসেপ্ট, এটা সত্যি অতুলনীয়। এবং আজকে এখানে আমাকে আমন্ত্রণ করে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে। আমরাও ভীষণ খুশি আজকে তোমাকে কাছে পেয়ে। দর্শক বন্ধুরা, আমরা তটিনীর থেকে শুনবো, আমরা যে তটিনীকে চিনি তার নাচের গল্প, তার প্রতিষ্ঠিত হবার গল্পগুলো শুধু জানি, কিন্তু তার পেছনের গল্পগুলো ঠিক কী সেটা আজকে আমরা জেনে নেব। ফিরছি আবারও তটিনীর কাছে। তটিনী, সরাসরি প্রশ্নে চলে আসি, কারণ তোমার থেকে আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখারও আছে। যখন তুমি একজন প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী, তোমার স্বপ্ন ঘিরে আছে শুধু নাচময়, নৃত্যময়, ছন্দময় একটা জীবন, ঠিক তখনই একদম মানে সেই ঝড়ের মতো তোমার স্পাইনে অসম্ভব একটা অসুখ ধরা পড়ল, যেটা তোমাকে হুইল চেয়ারে নিয়ে গেল, যেখান থেকে তোমাকে মানে লাঠি নির্ভর করে হাঁটতে হতো। তো এই যে একজন নৃত্যশিল্পীর কাছে তার হুইল চেয়ারে বসে থাকা, তাকে লাঠিতে ভর করে চলা, সেটা তো মানে একটা অস্বাভাবিক, মানতে না পারা। তো সেই দিনগুলোর গল্প একটু তোমার কাছে জানতে চাইব। গল্প মানে ঠিক সেটা থেকে আমরা শিখতে চাইব। আমি মনে করি আমাদের লাইফটা যদি স্মুথভাবে চলে যায়, তাতে আমরা কিছু শিখতে পারি না। একদম একদম যদি আমাদের লাইফের মধ্যে আপস অ্যান্ড ডাউনস না থাকে, তাহলে লাইফ ইন্টারেস্টিং হয় না। এটাকে আমি পজিটিভভাবে নিয়েই বলছি। কারণ হ্যাঁ, একজন নৃত্যশিল্পীর কাছে তার বডিটাই হচ্ছে তার ইনস্ট্রুমেন্ট। তো সেই অবস্থাতে যখন আমার এই একটা সাংঘাতিক একটা পরিস্থিতিতে আমি আসি, তখন প্রায় মানে আমি চলতে পারতাম না, এরকম অবস্থা হয়ে গেছিল। এবং প্রচণ্ড হঠাৎ করে 1-2 দিনের মধ্যেই আমি একটা শো করে এসেছি। আসার পরে আমি জাস্ট একদিনের জন্য একটা ট্রিপে গেছিলাম আর কি। ট্রিপ থেকে আসার পরের দিনই আমার একটা ঠিক কত বছর আগের কথা? 10-11 বছর আগের কথা বলছি আমি। আচ্ছা। তো তখন আমি অলরেডি বিভিন্ন জায়গায় শো করছি, এবং আমার ছোট্ট মেয়েও হয়েছে তখন। তো সেই নাচটাকে ক্যারিয়ার মনে করে তুমি এগিয়ে যেতে শুরু করেছো। আর আমি ছোটবেলার থেকেই একদম ছোটবেলার থেকেই নাচ, মানে তটিনী মানেই নাচ, সেটা সবাই জানতো যে আমি নাচ নিয়েই, আমি যদিও পড়াশোনা করেছি, সমস্ত কিছু করেছি, কিন্তু ছোটবেলার থেকেই আমার একটা স্বপ্ন ছিল, এবং আমি একদম মনস্থির ছিলাম যদি আমি কিছু জীবনে করি সেটা নাচ ওরিয়েন্টেডই করব।
অন্য কিছু নয়। সেই স্বপ্নটা তুমি ছোটবেলা থেকেই দেখতে শুরু একদম করেছো। একদম আমি একদম ছোটবেলা থেকেই আমি আমার কেরিয়ার মানে আমি ভেবেছিলাম আমার যেটা প্যাশন, আমার যেটা হবি, সেটাকেই আমি আমার প্রফেশন বানাবো। বাহ, এবং বাহ। সেটাই ভগবানের আশীর্বাদে করতে পেরেছি। কিন্তু আচমকা এমন একটা মানে কি বলবো, একটা দুর্যোগ, ঝড় দুর্যোগ একটা। ভীষণভাবে, মানে আমি পুরো ভেঙে পড়েছি তখন। আমাকে সঙ্গে সঙ্গে এখানে জেএনআরসিতে অ্যাডমিট করা হয়। তো এখানেও বলা হয়েছিল যে ইমিডিয়েট অপারেশন লাগবে, নালে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এবং এরকম অবস্থাতে আমার হাজব্যান্ড তার পরের দিনে এখানে জেএনআরসি থেকে আমাকে অ্যাপেলোতে নিয়ে যাওয়া হয়, চেন্নাই পরের দিনে নিয়ে যায়। ওখানে গিয়ে বললেন উইদিন 2 days আপনাকে অপারেশন করতে হবে। এক্স্যাক্টলি মানে কি হয়েছিল তোমার? আমার L4 L5 যেটা রয়েছিল, যে ওটার নার্ভটা ছিঁড়ে ওটা পেঁচে গেছিল একদম হাড়ের একটা জায়গাতে, এরকমভাবে ছিঁড়ে গেছিল। তো সেটা মানে ভীষণ, মানে সাংঘাতিক পেন, মানে আমি তোমাকে ভাষায় বলতে পারবো না। ইভেন এত পেন হচ্ছিল যে আমি মানে আমার যে ঘরের যে সুইচ বোর্ড ছিল সেটাকে মেরে মেরে আমি, মানে মাথা দিয়ে মেরে, মানে আমি, মানে এতটা পেন, মানে আমি পারছিলাম না সেরকম ধরনের। তো সেই জায়গায় আমাকে ওখানে চেন্নাইতে নিয়ে যাওয়া হয়। এবং আমি ইভেন অপারেশন থিয়েটারে এবং ঢোকার আগে অবধি, কারণ এটা খুব রিস্ক অপারেশন ছিল, মানে চান্সেস খুব কম ছিল, কিন্তু আমাকে অপারেশন করতেই হবে। এবং ডাক্তার বলে দিয়েছিলেন যে আমি যখন অপারেশন থিয়েটারে ঢুকি তখনও আমি বলেছিলাম যে যদি আমি কি অপারেশনটা করার পরে নাচতে পারবো, যদি নাচতে না পারি তাহলে আমি এই পেইন নিয়েই সারা জীবন থাকবো। আর যদি আমি কত বড় কথা। না, কারণ আমার ওটাই মনের মধ্যে তখন হচ্ছিল, হয়তো ওটাই লাইফে যে ভয় যে আমি হ্যাঁ আবার আমি নাচতে আর পারবো নাচতে তো? পারবো না, আমি কোনোদিন আর নাচতে পারবো না। কারণ একটা সার্জারি হওয়া মানে এটা প্রচণ্ড ব্যাপার। আর আমার জাস্ট আগে যে অপারেশনটা হয়েছে সেই মেয়েটির অপারেশনও সাকসেস হয়নি। এবং লাস্ট মানে আমার মানে সেটা একটা শুনেছি যখন, তখনও মানে ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম যে তাহলে আমার একটাই ভয়, অন্য কিছু ভয় না, কি আমি নাচতে পারবো কিনা। কিন্তু যাই হোক, অপারেশন হলো, সমস্ত কিছু হলো। আমার তখন এখানে আমার স্টুডেন্টসদের আরঙ্গাতম ছিল কদিন পরেই। তো অপারেশন হওয়ার পরে আমি রীতিমতন হাঁটতে পারছিলাম না, সত্যি কথা বলতে। এবং আমার ফ্যামিলির সবাই ভেবেছিল আমি হয়তো আর হাঁটতে পারবো না কোনোদিন। এবং নাচ তো দূরের কথা, দূরের যেখানে কথা, তুমি হাঁটতেই হাঁটতেই পারবো পারছো না। না। কিন্তু আমার একটা ভীষণভাবে মানসিক জোর আছে। এবং আমি সবসময় সেটা, এবং অনেক ছোটোবেলায় বাবাকে হারাই, এবং মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, এবং অতি কম বয়সে মা বাবা দুজন মারা যায়। কিন্তু মাকে একলা ফাইট করে, মার অসুস্থতার সঙ্গে ফাইট করেছিলাম একাই, সেই বোম্বেতে তখনও নিয়ে তুমি গিয়ে। দেখেছিলে যে হ্যাঁ, ক্যান্সারের সঙ্গে মা সঙ্গে, হ্যাঁ, লড়ছেন। তখন তো আমি আরো কম বয়স তখন, কিন্তু তখনও আমি ভয় পাইনি। এবং এখনো এই সময়ও আমি তখনও আমার হাজব্যান্ডকে বলেছিলাম, ফ্যামিলি সবাইকে, কারণ আমার মেয়ে তখন একদমই ছোট, তো বলেছিলাম যে না, তোমরা ভয় পেও না, আমি দাঁড়াবই, এবং আমি কারোর উপর ডিপেন্ড হব না, আমি ঈশ্বরের উপরে বিশ্বাস করি। এবং আমি প্রতিটি মুহূর্তে, এখনও যে কথাটা বলছে, এখনও আমার মানে গায়ে শিহরণ দিচ্ছে যে না, সত্যি যদি মানুষের মনের মানসিক ইচ্ছা থাকে এবং ঈশ্বরের প্রতি যদি তার বিশ্বাস থাকে এবং তার শিল্পের প্রতি যদি তার ভালোবাসা থাকে, সে দাঁড়াবেই। এটা আমি মানে 100% বিশ্বাস করি। এবং যে মানুষটা, আমি হাঁটতে পারতেছিলাম না, কিন্তু অপারেশনের পরের দিনই ডাক্তাররা বলতেন যে আপনি কি পারবেন দাঁড়াতে, মানে ডাক্তার তোমাকে বলছে যে আপনি নাচ ছেড়ে দিন, ছেড়ে দিন, ডাক্তার মানে আমাকে আপনার জন্য বলছে। সেটা ভালো। হ্যাঁ, বলছিল পরে যখন আপনি এটা, কিন্তু কারণ আপনি কোনো হেভি এক্সারসাইজ করতে পারবেন না, ইভেন আমি প্রাণায়ামও করতে পারতাম না, কারণ আমি বসেই থাকতে পারতাম না, আমার স্পাইনটা আর কি বেশিক্ষণ রেখে আমি পড়ে যেতাম। হ্যাঁ, আমি পড়ে যেতাম। তো আমার অপারেশনের পরের দিনই আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেছি, এবং ওয়াল ধরে ধরে আমি পুরো হসপিটাল, আমাকে ডাক্তার বকা দিচ্ছে রীতিমতন, আপনি পারবেন না। আমি না, আমাকে তো দাঁড়াতেই হবে। দাঁড়াতে কেন, আমাকে নাচতে হবে, আমাকে নাচতেই হবে। মানে এটাই শুনতে চাইছিলাম তোমার থেকে। হ্যাঁ, আমাকে নাচতেই হবে। তো কোনো রকম বলে উনি পড়ে যাবেন, আমি বলছি আমি পড়বো না। তো যা বলছিলাম আমি, তো এই রকম একটা অবস্থাতে আমার প্রোগ্রাম আমি শেষ করলাম। তার কিছুদিনের পরেই, মানে এই অপারেশনের 1 মাসের মাথাতেই আমার দিল্লিতে একটা শো আগের থেকেই ছিল। যেহেতু শো মাস্ট গো অন, তো আমাকে তো শো করতেই হবে, কিন্তু কেউ ভাবতে পারেনি আমি যাব বলে। তো আমি এই অবস্থাতেই আমি যাই এবং আমার ট্রুপ নিয়ে যাই,
এবং আমার স্টুডেন্টসরা আমাকে মানে প্রচণ্ডভাবে সেভাবে লাঠি নিয়ে আমি কোমরে বেল্ট বেঁধে সেরকমভাবে গেছি। তো আমি যখন ট্রেন যাচ্ছে তখন মাঝ রাস্তায় প্রচণ্ড মানে নড়ছে ট্রেন, আর তখন তো অপারেশন জাস্ট প্রচণ্ড করে এসছে, ব্যথা ভীষণ হচ্ছিল ব্যথা, নিশ্চয়ই। হ্যাঁ ভীষণ ব্যথা করছিল। তো আমি ব্যথা একটু চিৎকার করছিলাম, সঙ্গে সঙ্গে আমার দুজন স্টুডেন্টস প্রত্যেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরেছিল, কারণ ওই জায়গাটুকুনি যে ভীষণভাবে নড়ছিল, যে ম্যাম কতটা মানে আদর তাদের, কতটা স্নেহ জড়িয়ে স্টুডেন্টস আছে। আমার জন্য ভীষণ, মানে আমার স্টুডেন্টসরা আমার জন্য পাগল, আমি আমার স্টুডেন্টসদের জন্য পাগল, সেটা একদম মানে মানে এই যে কি বলবো, স্নেহের বাঁধনটা তো ম্যামের সেই কষ্ট হচ্ছে। হ্যাঁ। তো ওরাও, আমি যখন দিল্লিতে গেলাম, ওরাও ভাবতে পারিনি যে আমি পারফরমেন্স করব। যখন আমি কস্টিউম পরে রেডি হলাম তখন ওরা বলছে, ম্যাম তুমি পারফর্ম করবে? মানে তুমি 1 মাসের মাথায় পারফর্ম করছো দিল্লিতে, সেই জার্নি করে? হ্যাঁ, এবং বেল্ট বেঁধে তার উপরে কস্টিউম পরে আমি করেছি। তো ওরা বলছে দুজন দু সাইডে ওরা ছিল, যদি আমি ডিসব্যালেন্স হই বা যদি আমি পড়ে যাই, তো ওরা গিয়ে কোনো রকমভাবে একটা পজিশনে আমাকে ধরবে। কিন্তু মানে কোনো অসুবিধা হয়নি, আমি সেরকমভাবে পারফরমেন্স করে বেরিয়ে গেছি এবং কেউ বুঝতেই পারেনি যে আমি একটা অসুস্থ মানুষ। কিন্তু যখন আমি ফেলিসিটেট করার জন্য আমাকে স্টেজে ডাকা হয়েছে, তখন সবাই আমার কোমরে দেখেছে এবং তখন আমি লাঠি নিয়ে স্টেজে এসেছি। আমাকে যখন সম্বর্ধনা দেওয়া হয়, তখন সবাই দেখে মানে বলছে যে আপনি এই অবস্থায় আপনি যে পারফরমেন্স করেছেন আমরা কেউ বুঝেইনি। তো এটা একটা মানে অনেক শিল্পের প্রতি একটা অগাধ টান, ভালোবাসা, অগাধ বিশ্বাস এবং ভগবান এবং উপরের যে একটা পাওয়ার রয়েছে সেটা মানে ভীষণভাবে। এবং বিশ্বাস করো, আমার যে এতটা বড় অপারেশন হয়েছে, কিছু মেডিসিন হয়তো খেয়েছে, কিন্তু আফটার অপারেশন আমি মেডিসিন সব বক্স করে কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি একটা ওষুধও খাইনি। ওষুধ কেন খাওনি? ওষুধ খাইনি কারণ ওই ওষুধগুলো আমাকে কি করতো, একদম মানে নার্ভের যেহেতু ওষুধ ছিল, আমাকে একদম সেন্সলেসের মতন করে দিত আমাকে। আমি অন্য কিছু কাজ করে সারাদিন খালি পড়ে থাকতাম। আর এইগুলো যে ওষুধ বেশি খেলেও তো মানে কিডনি বা বিষের খুব খারাপ করে। মানে তটিনী আমরা সেটা বলতে পারি যে মানে ডক্টর তো তার মেডিসিন যেটা দিয়েছে, হ্যাঁ, কিন্তু তুমি তোমার মনের জোরে সুস্থ আমি সত্যিকারের আমি ভীষণ সাহসী, সত্যি কথা আমি নিজে মানে করি এবং আমার কাজের প্রতি অগাধ ভালোবাসা। তটিনী, এবারে তোমার নাচ প্রসঙ্গে আমার কিছু প্রশ্ন আছে বা জানার আছে। তোমার মা একজন সঙ্গীত শিল্পী ছিলেন এবং প্রচণ্ড ভালো উনি গান গাইতেন। তোমার মা চাইতেন তুমি একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠো, কিন্তু তুমি ভীষণভাবে নাচটাকে ভালোবাসলে। তো সেই শুরুটা মানে ঠিক কোথা থেকে, কেমন করে, নাচটাকে তুমি কি করে এত ভালোবাসলে? নাচের জন্যই হয়তো আমার জন্ম হয়েছিল, এটা আমি নিজেকে বিশ্বাস করি। কারণ ছোটবেলায় মা বলতেন, কি সুন্দর করে বললে কথাটা। না আমি মনে করি না, কিছু কিছু মানুষ আছে দেখবে মানুষের সেবা করার জন্যই জন্ম হয়, কিছু কিছু মানুষের জন্ম হয় কিছু মানে কারোর জন্য করার জন্য। কিন্তু আমি মনে করি আমার জীবনটা নাচের জন্যই ছিল হয়তো। কারণ আমার মা, যদিও আমি ছোটবেলা থেকে এই পরিবেশের মধ্যেই বড় হয়েছি, কিন্তু আমি মা বলতেন যে আমাকে যদি ছোটবেলা কোথাও বেড়াতে নিয়ে যেত, তো সিডির দোকান তখন ছিল, চারালির মাঝখানে সব গান টান চলতো, তো মার হাত ছেড়ে আমি সেখানেই নাচতে থাকতাম। মানে মা বলতেন আর কি, তখন রেডিও ছিল, রেডিওতে গান টান যদি কিছু হতো তো আমি সেরকমভাবেই নাচতে থাকতাম। তো নাচটা আমি জানি না, আমার মধ্যে নাচটা ছিলই। এটা আমাকে কেউ মানে দিয়ে দেয়নি, যে এটা শিখিয়ে দেয়নি সেই জিনিসটা, আমি এতটুকু মনে করি আর কি। তো ওই নাচটা ছিলই আমার, তোমার ভেতরেই ছিল নাচটা। মা বলেছিলেন, গান শিখিয়েছিলেন, কিন্তু মানে মা হয়তো বেশি খুশি হতেন তুমি যদি একজন সঙ্গীত, কারণ সবাই চায় একটা মায়ের ধারাটাকে নেওয়ার জন্য। কিন্তু আমি নাচটাই আমার জীবনের সব ছিল হয়তো, তো ওটা চলে এসছে, মানে ওটা ছিলই। মানে আমি যে নিজেকে কিছু আবিষ্কার করেছি বা সাংঘাতিক কিছু করেছি সেটা কিচ্ছু করিনি। এটা তোমার জন্য একটা এফোর্টলেস একটা ব্যাপার। একদম ভালো পাওয়ার, আমাকে তুমি ইনস্ট্যান্ট বলো, আমি ইনস্ট্যান্টই কোনো কিছু একটা করে দিতে পারবো, মানে এমন একটা মানে আমার মধ্যে ছিল আর কি নাচটাকে
ভীষণভাবে এবং ভালোবাসতাম। সেটা তুমি বুঝতে পেরেছিলে আমি বুঝতে এবং পেরেছিলাম, সেটাকে নিয়েই তুমি স্বপ্ন দেখেছো। আমি সেটাকে নিয়েই ভীষণভাবে স্বপ্ন দেখেছিলাম। সেটাই হচ্ছে ভালো দিক যে তুমি বুঝতে পেরেছো সেটা তোমার ভালো লাগা, হ্যাঁ। তোমার স্বপ্ন, সেগুলো তুমি বুঝতে পেরেছো। বুঝতে অনেকে পেরেছিলাম। বুঝতেই পারে না, জানো না, তো। সেই কিন্তু আমি সেটা ছোট থেকেই বুঝতে পেরেছিলাম। এবং আমি যদিও তখন এত টেকনিক্যালি আমরা সবাই সাউন্ড ছিলাম না, সবাই এত কিছু জানতাম না, বা কোথায় কিভাবে কি হচ্ছে। তো আমি ছোটবেলায় আমার ম্যাট্রিক কমপ্লিট হওয়ার পরেই বাবাকে বলেছিলাম আমি কলাক্ষেত্রে চলে যাব, আমি ওখানে গিয়ে ও নাচ নিয়ে পড়াশোনা করব। কিন্তু বাবা বলেছিলেন যে না, পড়াশোনাটা করো, কমপ্লিট করো, পড়াশোনাটাই, নাচ তো হবেই, নাচ ঠিক আছে, কিন্তু মেয়েদের জন্য বা সবার জন্য একটা এডুকেশনটা, সত্যি এডুকেশনটা খুবই দরকার। কিন্তু ওই একটা নাচ পাগল মেয়ে যে ব্যাপারটা সবসময় ছিল। ছিল, একটা নাচ নিয়ে করে ভীষণ কেঁদেছিলাম যেদিন তখন পিসিও ছিল। তখন আমার পাড়ার নিচে একটা পিসিও ছিল, তো সেই পিসিওতে গিয়ে আমি কলাক্ষেত্রতে ফোন করেছিলাম। তখন ওরা বলেছিল এই দিন এরকম হবে। তো যখন বাড়িতে এসে বললাম যে আমি যাব এরকমভাবে, বাবাকে বলার তো ডাইরেক্ট সাহস নেই, মাকে বলেছিলাম। তো কিন্তু তখন যখন সেটার পজিটিভ পেলাম না অ্যান্সার, ভীষণ কেঁদেছিলাম সেদিন, ভীষণভাবে কেঁদেছিলাম। তারপরেও তুমি ওই স্বপ্নটাতে হ্যাঁ, আমি টিকেছিলে। টিকেছিলাম যে আমি পড়াশোনা করেছি, আমি গুয়াহাটি ইউনিভার্সিটিতে ল করেছি, বা আমি জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়াশোনা করেছি, সমস্ত কিছু করেছি, কিন্তু আমার নাচটাকে নাচ আমি ছিলই স্বপ্নে, সমস্ত কিছু করেই গেছি। তো সেই নিজের স্বপ্নটাকে ভালোবাসা এবং তুমি নিজের হাতে সেটাকে নার্চার করছো না। একদম। আর সেই জন্য আমি বুঝি প্রত্যেকটা স্টুডেন্টস যখন দেখবে আজকালকার দিনের যখন হচ্ছে, সবাই বলে নাচ করে কি হবে। আমি এক্স্যাক্টলি এই প্রশ্নটা তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে নৃত্যশিল্পী হিসেবে তোমাকে কি কখনো এই প্রশ্নটার মোকাবিলা করতে হয়েছে যে নাচ কেন, গানটাই তো করলে হতো, বা গানটাই করলে পারতে, বা নাচ করতে গিয়ে তোমার কি কি প্রতিবন্ধকতা এসছে, সেটা সামাজিকভাবে হোক বা পারিবারিকভাবে হোক, মানে তোমাকে খুব বেশি যুদ্ধ করতে হয়েছে নাচকে? দেখো, সেটা আমি প্রত্যেককে বলি, নাচ যারা করছে তাদেরকে একটা যুদ্ধ করতেই হয়। সবাই প্রথমেই তোমাকে মেনে নিতে চায় না, কিন্তু তোমাকেও শক্তভাবে সেখানে বুঝিয়ে দিতে হয় যে আমি এটা ছাড়া আর কিছু বুঝি না। যদি আমাকে নিতে হয়, আমার সঙ্গে আমার নাচকেও নিতে হবে, নাহলে আমাকে পাওয়া যাবে না। তুমি সেটা গোপন করে দাও তোমার ছাত্রছাত্রীদের মধ্যে? একদম প্রত্যেকটি মেয়ে আমি সত্যি গর্ব করে বলি, আমার ইনস্টিটিউশনে যারা আছেন এবং যারা সত্যি এখন প্রতিষ্ঠিত, ওরাও এখন আগামী প্রজন্মে ওরা এগিয়ে চলেছে এবং ভীষণ ভালো কাজ করছে। তো ওদের প্রত্যেকেই একজন জীবন সঙ্গী প্রচণ্ডভাবে দরকার। কিন্তু আজকাল আমি ভাবি যে প্রত্যেকটা ছেলেও খুব কনসিয়াস যে হ্যাঁ, আমার ওয়াইফও কিছু একটা করবে, কিন্তু একটা সময় আসে যখন মেয়েকেটাকে স্যাক্রিফাইস করতে হয়। তারপরে ধরো যখন সন্তানের জন্ম হচ্ছে, তখন সেই মেয়েটিকেই তো সময় দিতে হচ্ছে, সমস্ত কিছু দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার নাচটা হয়তো তখন বেশ কিছুদিনের জন্য একটু স্থগিত হয়ে যায়। তারপরে যে নাচটা আবার শুরু করার মতো যে একটা যুদ্ধ, শক্তি, সেটা তো দরকার, সেটা তো ভেতর থেকে দরকার। ইচ্ছেটা না থাকলে তো সেটা সম্ভব নয়। না, একদম সেটাই। আর আমি বলি কি, অনেকে বলে যে না রে, বিয়ের পরে হাজবেন্ডের জন্য করতে পারলাম না, শ্বশুর বাড়ির জন্য করতে পারলাম না, কিন্তু আমি এটা মনে করি যে হাজবেন্ড সাপোর্ট করার পরেও অনেক মেয়ে কিন্তু অনেক কিছু করতে পারে না। কারণ কি, নিজের ইচ্ছে নেই, শুধু একজনের উপরে দোষ চাপিয়ে দিলে হলো না যে আমি ওর জন্য করতে পারিনি। তোমার যদি ইচ্ছা থাকে এবং অপোজিট পার্টি যদি দেখে যে তোমার মধ্যে সেই জিনিসটা রয়েছে, সেই আগুনটা রয়েছে, শত চেষ্টা করলেও নেভাতে পারবে না, সেটা অসম্ভব। কারণ যখন সে দেখবে, সবাই আজকাল শিক্ষিত, সবাই জানে, আর কেউ চায় না যে তার একটা প্রতিভা এতদিন ধরে যে চলে আসছে, হ্যাঁ, তো সেটাকে ধারণ করা, লালন করা, হ্যাঁ। এবং যখন তুমি দেখবে যে তুমি এটার জন্য রীতিমতন লড়াই করছো এবং সত্যিই সেটাকে ভালোবাসছো, প্রত্যেকটা ছেলেও আজকাল সাপোর্ট করে এবং করবে, যারা করছে না। মানে আমি তো বিশ্বাস করি প্রকৃতি তখন তোমাকে ভীষণভাবে সাহায্য করবে। তোমার উপরে ডিপেন্ড করবে মানে চারদিকে যারা রয়েছে তারাও তোমার, মানে ইভেন আমি বলবো আমার পাশে যারা রয়েছে এবং আমার প্যারেন্টসরা যারা রয়েছে, যারা অনেকে অনেক ভালো কবিতা বলতেন, অনেকে ভালো নাচ করতেন, গান গাইতেন, কিন্তু সময়ের সাথে সাথে ওনাদের হয়তো হয়ে ওঠেনি।
যখন আমার মানে পাশে ওরা আসছে, হয়তো সেই কাজটাকে সেইভাবে ভ্যালু দেননি একদম যতটা আমি যদি সংসারকে আমার দিয়েছেন। কাছে আমি যদি আমার কাজটাকে ভ্যালু না দেই, আরেকজন সেই কাজটাকে ভ্যালু দিবে না কখনোই। সেজন্য আমি যদি আমার কাজকে 100% দিই, অপোজিট পার্টি দিতে বাধ্য। একদম, খুব সত্যি কথা। আমি কিছু একটা পাঠ করব, তোমাকে সেটাতে একটা নৃত্যাভিনয় কিছু বা মুদ্রা দিয়ে কিছু একটা দেখাতে হবে আমার দর্শকদের জন্য। সেটা নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করব। তুমি বলো, আমি চেষ্টা তাহলে করছি। একটা কবিতা, যেটা আমার খুব পছন্দের একটা কবিতা, হয়তো তোমারও পছন্দ হবে, হয়তো দর্শকদেরও। শুরু করছি তবে। নিশ্চয়ই। কি নামে আগে ডাকবে ঠিক করো, জননী, বধূ, মোহিনী নাকি কাম? যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে, সেই তো প্রদীপ পূর্ণ মনস্কাম। কি নামে আগে ডাকবে ঠিক করো, আমি মাটি, ধরিত্রী ও নারী, তোমায় সারা জীবন ছুঁয়ে আছি, কারণ আমি বদলে দিতে পারি। বদল কোনো নতুন কথা নয়, বদল সে তো হবেই বারে বারে। আসল কথা সেই বদলের সাথে কে কত দূর বদলে যেতে পারে। মানতে শেখো, ভাঙতে শেখো মন, যা চায় দু চোখ সেটাই দেখতে পায়। হয়তো আমি আদৌ কোথাও নেই, একটা ছায়া পুরুষ আয়নায়। অনেক লেখা হয়েছি, অনেক লেখা হয়েছি আমি আগে, অনেক লেখা আবার হব পরে। কারণ লজ্জা, ঘৃণা, অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে, গড়ে। সেসব লেখা এখন ভাত বাড়ে, সেসব লেখা গানের স্কুলে যায়, সেসব লেখা আবার প্রেমে পড়ে, তোমায় ভীষণ ভালোবাসতে চায়। তুমি আমার উল্টো দিকে নেই, কাছে এসো, বরং দাঁড়াও পাশে। ঠিক যেমন দাঁড়ায় আগুন কাঠ, দুজন মিলে পুড়তে ভালোবাসে। তোমায় আমার এইটুকুনি বলা, তোমায় আমার এইটুকুনি বলা, পুরুষ হয়েও তবেই আমি নারী। তুমি আমায় চিনতে শেখো আগে, যেন আমি তোমায় চিনতে পারি। তুমি আমায় চিনতে শেখো আগে, যেন আমি তোমায় চিনতে পারি। অসাধারণ তটিনী। আসলে আমাদের এই চিনে নেওয়ার পর্বটা চলতে থাক, আর মূল কথা হচ্ছে নিজেকে নিজে চেনা। একদম আমি সেটা ভীষণভাবে বিশ্বাস করি। তুমি যদি নিজেকে চিনতে পারো, তাহলে তোমার উল্টো দিকের মানুষটা সেও কিন্তু তোমায় চিনতে পারবে। তাই নিজেকে নিজে চেনা ভীষণ দরকার। অসম্ভব ভালো একটা সময় কাটালাম তোমার সঙ্গে। আমরা সত্যি পুরো নিউজ লাইভ ফ্যামিলি আমরা খুব বেশি ঋদ্ধ হলাম, আমার দর্শক বন্ধুরা অনেক বেশি ঋদ্ধ হলেন। সত্যি একটা খুব ভালো সন্ধ্যা কাটিয়েছি। এখন আমাদের প্রায় অনুষ্ঠান শেষের পর্বে, শুধু একটু জানতে চাইবো, যেতে যেতে তুমি আমার দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাইবে? একটাই কথা, যেটা তুমি এই মাত্র বললে, নিজেকে চিনতে জানতে হবে। সেটা যদি আমরা জানতে পারি, স্বপ্ন দেখতে হবে। ঠিক। স্বপ্ন না দেখলে সেটার অ্যাচিভ করার সে সাহসটুকু আসবে না। এবং সৎ কাজ এবং সৎ সাহস থাকলে এবং সত্যিকারের সেই ভালোবাসা থাকলে নিজের গন্তব্যস্থলে যে কেউ অনেক কষ্টের মধ্যে হলেও পৌঁছে যাবেই, এবং সেখানে পৌঁছানোর জন্য চারপাশ এবং ঈশ্বর তোমাকে এগিয়ে নিয়ে যাবে। একদম তাই। খুব সত্যি কথা বললে তটিনী। তোমার অনেক স্বপ্ন পূরণ আরো যেগুলো বাকি রয়ে গেছে, নিশ্চয়ই নিশ্চয়ই সেগুলো আরো অনেক পূরণ কাজ হোক। আছে। আমাদের সকলের শুভেচ্ছা রইল। তুমি খুব ভালো থাকো, এমনই সৃজনে থাকো, তোমার শিল্পকে ভালোবেসে এমনই থাকো। একদম। দর্শক বন্ধুরা, এবারে আমাদের বিদায় নেবার পালা।
যেতে যেতে আবারও বলবো, আমরা তটিনীর গল্প শুনলাম, সেই লড়াকু মনোভাবের গল্প শুনলাম। একটাই কথা বলবো, স্বপ্ন দেখবেন, জীবনকে ভালোবাসবেন, আর আপনাদের ভালো রাখতেই আমরা কিন্তু বারবার আপনাদের কাছে ছুটে আসবো। আজকের মতো এইটুকুই। ভালো থাকুন। নমস্কার।